হ্যালো সবাইকে, ফিজিক্স এক্সেলেন্স থেকে আমি সুমন। আজকে ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের আলো, সেটা নিয়ে করে আমরা পড়ব। তো আলো সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো, কারণ তোমরা আলো পড়েছো 7-8-এ। তো আলোর প্রতিফলন, প্রতিসরণ এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জানা আছে। তো আমরা সেটা দিয়ে করেই শুরু করব। প্রথমে যে আলোর প্রতিফলন জিনিসটা কি সেটা আলোচনা করব। তারপর তোমাদের সিলেবাসে যেটা আছে যে গোলীয় তলে আলোর প্রতিসরণ, মানে গোলীয় দর্পণ তোমাদের রয়েছে। তারপর আলোচনা করব আলোর প্রতিসরণ। এবার লেন্সে আলোর প্রতিসরণ তোমাদের রয়েছে। তো ফার্স্ট তাহলে আমরা আলো সম্পর্কে পড়ার আগে আমরা আলোর প্রতিফলন সম্পর্কে জানি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো আলোর প্রতিফলন হচ্ছে, তোমরা জানো যে আলোর প্রতিফলন মানে দেখবে যখন বর্ষাকালে রাস্তায় জল জমা থাকে তখন কি হয়, যখন গাড়ির লাইট জলের উপর পড়ে তখন রাস্তার ধারে যদি কোনো ঘর থাকে তখন ওই আলোটা গিয়ে করে দেওয়ালে পড়ে, দেওয়ালটাকে আমরা আলো দেখতে পাই। তো এটা হচ্ছে কেন ঘটে না, যখন গাড়ির লাইট এসে করে ওই জলের উপর পড়ে তখন কি হয় না, ওইখানে আলোটা ধাক্কা খেয়ে কিন্তু আবার ফিরে চলে আসে। তো যদি সামনে কোনো দেওয়াল থাকে বা কোনো কিছু থাকে তার উপর আলোটা গিয়ে পড়ে, এবার আমরা সেই জায়গাটাকে চকচকে বা আলোকিত দেখতে পাই। তো এই ঘটনাটাই কিন্তু আলোর প্রতিফলন। তো তার আগে একটা জিনিস বলে দিই, দেখো আমাদের চারপাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, এই যে আমরা কোনো বাতাস আমরা দেখতে পাচ্ছি, জল আমরা দেখতে পাচ্ছি, কাঁচ আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলোকে কিন্তু আমরা এক একটা মাধ্যম বলবো। এগুলো হলো আমাদের এক একটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম, এগুলোকে আমরা মাধ্যম বা মিডিয়াম বলবো। এবার ব্যাপারটা হলো যে যখন আমাদের আলো আসে তখন কিন্তু এগুলোর যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে, কারণ আমাদের পৃথিবীতে এই মাধ্যমগুলো কিন্তু রয়েছে। তো যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গিয়ে করে পড়ে তখন কি হয় না, ধরো কোথাও পুকুরে জল রয়েছে, তো জলের যে উপরের পৃষ্ঠটা সেখানে কি হয় না, একটা জায়গায় তো বাতাস এসে করে মিশেছে। ধরো এটা হচ্ছে, এখানে একটা পুকুর আছে, তো এখানে জল রয়েছে, তো এর উপরে কি থাকে, এর উপরে বাতাস থাকে, এর উপরে বাতাস থাকে, এখানে জল থাকে। তাহলে দেখো একটা জিনিস, যে এই যে সীমারেখাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় কি হয়েছে না, এইদিকে গেলে বাতাস, এদিকে গেলে জল। তো এই সীমারেখাটা কি করেছে না, দুটো মাধ্যমকে কিন্তু আলাদা করে দিয়েছে। তো বাতাস একটা মাধ্যম আমরা বলেছি, জল কিন্তু একটা মাধ্যম, সেটাও আমরা পড়লাম। তো বাতাস এবং জলকে আলাদা করে দিয়েছে কি না, এই সীমারেখা। সেই জন্য আমরা এই সীমারেখাটাকে বলবো বিভেদ তল। বিভেদ তল, বিভেদ তল। বিভেদ মানে কি, বিভেদ মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তো এই বিভেদ তল কি করেছে না, দুটো মাধ্যমকে কিন্তু আলাদা করে দিয়েছে, জল এবং বাতাসকে আলাদা করে দিয়েছে। এবার ভাবো কোনো আলোকরশ্মি গুচ্ছ যদি এসে করে এখানে পড়ে, কোনো আলোকরশ্মি গুচ্ছ যদি এসে এখানে পড়ে তাহলে কি হবে না, এই যে বিভেদ তল রয়েছে এখানে ধাক্কা খেয়ে কি হবে না, প্রথম মাধ্যমে আবার ফিরে যেতে পারে, এই মাধ্যমে আবার ফিরে যেতে পারে। তখন আমরা কিন্তু এই ঘটনাটাকে আলোর প্রতিফলন বলবো। তো এখানে অনেক কিছু ব্যাপার আছে, যে যে আলোকরশ্মি গুচ্ছগুলো যখন এসে করে পড়ে তারা কত কোণ করে এসে করে পড়ে, এবার কিভাবে প্রতিফলনটা হয়, এখানে অনেক কিছু জানার আছে। তো আমরা একটু আগে দেখলাম যে অনেকগুলো আলোকরশ্মি এসে করে বিভেদ তলে কিন্তু পড়েছিল, তারপর ধাক্কা খেয়ে আবার ফিরে চলে গেছে। এবার প্রতিফলন সম্পর্কে পড়তে গেলে এতগুলো আলোকরশ্মিকে যদি আমরা একসাথে নিয়ে নিই তখন কিন্তু আমাদের অনেক অসুবিধাই হতে পারে। সেই জন্য আমরা কি করব না, একটা রশ্মিকে নিয়ে করে আগে আলোচনা করব, দেখা যাক কি হয়। তো একই রকম আমি একটা বিভেদ তল নেব, ধরা যাক এটা একটা বিভেদ তল, এটা একটা বিভেদ তল। এবার কি হলো না, এইখানে হচ্ছে উপরে রয়েছে বাতাস আর নিচে রয়েছে জল। এবার আমি কি করব না, একটা আলোকরশ্মির পথ নিয়ে করে আমরা আলোচনা করব, যে একটা আলোকরশ্মি এলো এবার কিভাবে বেরিয়ে গেল সেটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটা অভিলম্ব টানব, এটাকে বলবো অভিলম্ব। অভিলম্ব, অভিলম্ব মানে কি, লম্ব আমরা পড়েছি অঙ্কে যে লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ করবে। তো একটা অভিলম্ব আমরা কল্পনা করব যেটা এখানে 90 ডিগ্রি কোণ করবে। তো এটা জাস্ট একটা কল্পনা করলাম। এবার ধরো একটা
একটা আলোক রশ্মি এসে করে এই জায়গায় পড়লো, এই জায়গায় এসে করে একটা আলোক রশ্মি পড়লো, কোথায় পড়লো? বিভেদ তলের উপর। তাহলে যে বিন্দুতে এসে করে পড়বে সেটাকে কিন্তু আমরা বলবো আপতন বিন্দু, এটাকে আমরা বলবো আপতন বিন্দু। এবার যে আলোক রশ্মিটা এসেছে এটাকে আমরা বলবো আপতিত আলোক রশ্মি, এটাকে আমরা বলবো আপতিত আলোক রশ্মি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে আলোক রশ্মিটা এসে করে আপতন বিন্দুতে পড়েছে, এখানে কিন্তু অভিলম্ব আর আপতিত রশ্মির মধ্যে কিন্তু একটা কোণ হয়েছে। তো এই কোণটাকে কিন্তু আমরা বলবো আপতন কোণ, এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। তো আপতন কোণকে কিন্তু আই দিয়ে করে লেখা হয়, কেন? কারণ আপতন কোণের ইংলিশ হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সেই জন্য আমরা আই দিয়ে করে আপতন কোণকে লিখব। এবার এই আলোক রশ্মিটা এসে আপতন বিন্দুতে পড়ার পর কি হয়েছে না, এখান থেকে ধাক্কা খেয়ে যদি আবার প্রথম মাধ্যমেই ফিরে যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বাতাস থেকে আলোক রশ্মিটা এসেছে, জলে পড়েছে, বিভেদ তলের উপর পড়েছে, তার নিচে জল রয়েছে। এবার এই আপতন বিন্দুতে ধাক্কা খেয়ে আবার ফিরে চলে গেল কোথায় না বাতাসে, এদিকটা বাতাস এদিকটা জল, তাহলে আবার বাতাস মাধ্যমেই কিন্তু ফিরে চলে গেছে। তো তখন আমরা এই ঘটনাটাকেই বলবো আলোক প্রতিফলন, যে একটা আপতিত আলোক রশ্মি এসে করে আপতন বিন্দুতে পড়বে, আপতন বিন্দুটা আবার কোথায় অবস্থিত? বিভেদ তলে, দুটো মাধ্যমের কিন্তু বিভেদ তলে। তো সেইখানে পড়ার পর ধাক্কা খেয়ে আবার প্রথম মাধ্যমেই যদি ফিরে চলে যায়, তখন আমরা ঘটনাটাকে বলবো আলোর প্রতিফলন। এবার যে রশ্মিটা ধাক্কা খেয়ে ফিরে গেল এটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, কারণ এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন, তাই এই রশ্মিটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। এবার আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে অভিলম্ব টেনেছি, এই অভিলম্বের সাথে কিন্তু প্রতিফলিত রশ্মির একটা কোণ তৈরি হয়েছে। এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণটা কার মধ্যে? অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যে। এই কোণটাকে আমরা বলবো প্রতিফলন কোণ, এটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। তো প্রতিফলনের ইংলিশ কি? প্রতিফলনের ইংলিশ হচ্ছে রিফ্লেকশন, তাহলে এই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। যেহেতু রিফ্লেকশন আর দিয়ে শুরু হচ্ছে, তাই এই কোণটাকে আমরা আর দিয়ে লিখব, স্মল আর দিয়ে করে কিন্তু এই কোণটাকে হচ্ছে আমরা লিখব। তাহলে আমরা এখানে দুটো কোণ পেলাম, একটা কোণ আপতন কোণ, একটা কোণ প্রতিফলন কোণ। এই কোণগুলোকে কিন্তু প্রথমে আমাদের চিনতে হবে, কারণ এই যে আলো চ্যাপ্টার, এখান থেকে কিন্তু অনেক অঙ্ক থাকবে। তো অঙ্ক করার সময় কিন্তু আমাদের এই কোণগুলোকে ভালোভাবে না জানলে অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। কারণ কোন অঙ্কে হয়তো দেওয়া থাকলো যে বিভেদ তল এবং আপতিত আলোক রশ্মির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তখন কিন্তু আমরা যদি ভুল করে এটাকে আপতন কোণ ভেবে নিই তখন কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আপতন কোণ মানে কিন্তু অভিলম্ব এবং আপতিত আলোক রশ্মির মধ্যে কোণ, আর প্রতিফলন কোণ মানে অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার হলো ব্যাপার যে আমরা কি দেখতে পাচ্ছি, আপতিত আলোক রশ্মি এসে আপতন বিন্দুতে পড়েছে, এবার পড়ার পর ধাক্কা খেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে চলে গেছে, তাহলে ঘটনাটা আলোর প্রতিফলন হলো। এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এটা অভিলম্ব। তো এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের ছবি। এবার আলোর প্রতিফলন হচ্ছে যখন হয় তখন কি হয় না, এখানে আমরা দুটো সূত্র পাবো। আলোর প্রতিফলনের কিন্তু দুটো সূত্র রয়েছে। তো দুটো সূত্র কি কি দেখো, এক নম্বর সূত্র, এই যে আপতিত আলোক রশ্মি, এই যে প্রতিফলিত আলোক রশ্মি এবং এই অভিলম্ব, এরা কিন্তু একই সমতলে থাকে। কি বলবো এখান থেকে? আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি কমা প্রতিফলিত আলোক রশ্মি এবং অভিলম্ব না বলে আমরা ভালো ভাষায় বলবো যে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব। এবার আরেকটা জিনিস বলে দিই, এই যে আমরা বিভেদ তল পড়লাম, বিভেদ তলের কিন্তু আবার একটা নাম আছে। যেহেতু এই বিভেদ তলের উপর আলোর প্রতিফলন ঘটেছে, সেজন্য আমরা বিভেদ তলটাকে বলতে পারি প্রতিফলক তল, এটাকে আমরা বলতে পারি প্রতিফলক তল বা বিভেদ তল। কারণ এইখানে আলোর প্রতিফলন ঘটেছে, তাই এর আরেকটা নাম হলো প্রতিফলক তল। তাহলে আমরা কি বলবো, এই যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি আর আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর যে অভিলম্ব টানা হয়েছে, এই তিনটা কিন্তু একই সমতলে থাকবে।
কারা একই সমতলে থাকবে? আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি আর অভিলম্ব, এই তিনটা একই সমতলে থাকবে। তো অভিলম্ব বলার সময় আমরা একটু ভালোভাবে বলবো যে আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তো এটা হলো আলোর প্রতিফলনের প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্র কি আলোর প্রতিফলনের? না, এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ এরা কিন্তু সমান। তো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোণ আই আর কোণ আর এরা কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি কোণ আই সমান কোণ আর, বা আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান, এটাই হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা এই যে দুটো সূত্র পেলাম, এই দুটো সূত্রকে বলবো প্রতিফলনের সূত্র। তো এটাই হলো প্রতিফলনের একটা ছবি। এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আলোর প্রতিফলন কিভাবে হয়, কি কি আমরা কোণ পাই, কোন রশ্মিটার কি নাম, এগুলো আমরা সব জানলাম এবং আলোর প্রতিফলনের দুটো সূত্রও কিন্তু আমরা জানলাম। এবার আমরা যেটা আলোচনা করব যে আলোর প্রতিফলনে আলোক রশ্মির চ্যুতি কত। তো চ্যুতি মানে কি না, দেখো আরেকবার আমরা ছবিটা এঁকে নিই। তাহলে এটা আমাদের কি ছিল? ধরো বিভেদ তল বা প্রতিফলক তল। এবার আমরা কি করেছিলাম? এখানে হচ্ছে অভিলম্ব টেনেছিলাম। এবার একটা আলোক রশ্মি এসে করে কোথায় পড়েছিল? এইখানে আপতন বিন্দুতে। তো একটা জিনিস ভালো করে দেখো, এই যে আলোক রশ্মিটা এসে এখানে পড়েছিল, এর তো যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু ও তো সোজা যায়নি। কেন? কারণ বিভেদ তলে ধাক্কা খেয়ে ও কিন্তু প্রথম মাধ্যমে ফিরে চলে গেছে। এই সোজা আলোক রশ্মিটা এসে এখানে পড়েছিল, ও তো এরকম সোজা যেতে পারতো বা সোজা যাওয়ার কথা ছিল। এই পথে ওর কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কোন পথে? না, এই পথে গিয়েছে। তাহলে কি হয়েছে না, যে পথে যাওয়ার কথা ছিল তার সাথে যে পথে গিয়েছে ওদের মধ্যে আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, কোণ দেখতে পাচ্ছি। এই কোণটাকে আমরা বলবো চ্যুতি কোণ। এটাকে আমরা বলবো চ্যুতি কোণ। চ্যুতি কোণকে আমরা ডেল্টা দিয়ে লিখতে পারি। ডেল্টা কেমন হয়? ক্ষয়ের মতো। তো এটাকে আমরা চ্যুতি কোণ বলবো। অর্থাৎ চ্যুতি কোণ মানে আলোক রশ্মি কতটা সরে গেছে, ওর এই সোজা যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে গেছে, মানে কতটা আলোক রশ্মিটা সরে গেছে। এইভাবে এই পথে যাওয়ার কথা ছিল, এবার এইভাবে সরে গেছে। তাহলে কতটা সরে গেছে সেটাকে আমরা বলবো চ্যুতি কোণ। এটাকে আমরা ডেল্টা দিয়ে করে লিখব। তো এই চ্যুতি কোণ হচ্ছে আমরা বার করব কি করে যে এই চ্যুতি কোণের মান কত হয়। না, দেখো একটা জিনিস আমরা পড়েছি, এই যে আপতিত আলোক রশ্মি আর এই যে অভিলম্ব, এদের মধ্যে কোণ ছিল আই, আপতন কোণ। এবার অভিলম্বের সাথে প্রতিফলিত আলোক রশ্মির কোণ কত ছিল? কোণ ছিল আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরল রেখা, আর একটা সরল রেখা কত কোণ করে? না, একটা সরল রেখা মানে টোটাল আমাদের কোণ হয় 180 ডিগ্রি কোণ হয়। তাহলে আমি যদি এটাকে একটা সরল রেখা ধরে নিই, তাহলে টোটাল এই যে উপরের কোণ এটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে এর মধ্যে কারা কারা পড়ছে? আই আর ডেল্টা। তাহলে আই প্লাস আর প্লাস ডেল্টা, এই তিনটাই মিলে কিন্তু 180 ডিগ্রি। তাহলে বা ডেল্টা সমান কি হবে? না 180 ডিগ্রি মাইনাস, তাহলে আই কে ওই পাশে পাঠালে আই মাইনাস হয়ে গেল, আর কে ওই পাশে পাঠালে মাইনাস আর হয়ে গেল। এবার কিন্তু আমরা পড়েছি প্রতিফলনের দ্বিতীয় সূত্র। কি পড়েছি? না কোণ আই সমান এই কোণ আর হয়, এটা কিন্তু আমরা পড়েছি। অর্থাৎ আমি আর এর জায়গায় কিন্তু আই বসাতে পারি। তাহলে আর এর জায়গায় আমি আই বসাতে পারি। তাহলে ডেল্টা হয়ে যাবে 180 মাইনাস আই মাইনাস আই। তাহলে ডেল্টা পেয়ে গেলাম 180 মাইনাস আই, দুটার আগেই মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2i। তাহলে এটাই আমরা পেয়ে গেলাম চ্যুতি কোণের হচ্ছে রাশিমালা, যে আলোর প্রতিফলনে আলোক রশ্মি কতটা চ্যুতি হয়, অর্থাৎ আলোক রশ্মি কতটা সরে যায়। কথা দিয়ে কথা রাখেনি, কথার খিলাফ হয়েছে বস, আর যতটা খিলাফ হয়েছে সেটাই ডেভিয়েশন। তো এখানেও সেম,
আলোক রশ্মিটা যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে অন্য পথে চলে গিয়েছে। এইখানে আসার কথা ছিল কিন্তু চলে গেছে অন্য রাস্তায়। তো এই যে দুটো রাস্তার মধ্যে, দুটো পথের মধ্যে যে কোণ হয়েছে সেটাকে আমরা বলবো চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার আমরা পড়ব গোলীয় দর্পণ। তো দর্পণ কিন্তু আমরা সবাই দেখেছি, আমরা মুখ দেখি আয়নাতে। তো আমাদের বাড়িতে যে আয়নাগুলো থাকে কিংবা আমরা শপিং মলে গিয়ে করে এইভাবে পোজ দিয়ে করে আমরা ছবি তুলি, তারপর একটা স্যাড সং লাগিয়ে করে স্টোরি দিয়ে দিই। তো এই যে দর্পণ, এটা কিন্তু সমতল দর্পণ। তো সমতল দর্পণে কিন্তু আমরা আমাদের ছবি তুলি, কিন্তু আমরা যেটা পড়বো সেটা কিন্তু গোলীয় দর্পণ। সেটা কেমন না, গোলীয় দর্পণের কিন্তু ভাগ রয়েছে, দুটো ভাগ রয়েছে। গোলীয় দর্পণ, ধরো একটা কাঁচের গোলক আছে, গোলক মানে যেমন বল হয় ফুটবল, তো এরকম ধরো একটা কাঁচের গোলক আছে, মাঝে মাঝে আমি কেটে দিয়েছি ছুরি দিয়ে, তাহলে আমি যে দুটো টুকরো পাবো সেগুলোকে আমরা বলবো কিন্তু গোলীয় দর্পণ। কিরকম না, এরকম একটা গোলককে যদি আমরা মাঝে কেটে দিই তাহলে আমরা কিন্তু দুটো পার্ট পাবো, একটা এরকম আর একটা এরকম। তো যেমন একটা চুড়ি, কাঁচের চুড়িকে যদি মাঝে মাঝে ভেঙে দিই তাহলে আমরা এরকম দুটো টুকরো পাবো। তো এগুলোকেই আমরা বলবো গোলীয় দর্পণ। এবার ভাগ আছে গোলীয় দর্পণের, কিরকম না, এটাকে আমরা বলবো অবতল দর্পণ, অবতল দর্পণ। আর এটাকে আমরা বলবো উত্তল দর্পণ, এটাকে আমরা বলবো উত্তল দর্পণ। এবার প্রশ্ন হলো যে তাহলে অবতল দর্পণ মানে কি এইদিকে গোলটা থাকবে, উত্তল দর্পণ মানে কি এইদিকে গোলটা থাকবে? না, এই জিনিসটা কিন্তু দেখে আমরা বুঝতে পারবো না কোনটা উত্তল কোনটা অবতল। কারণ যদি এটাকে আমি এরকম ভাবে ঘুরিয়ে দিই তাহলে তো এটা এরকম ভাবে দেখতে লাগবে, তাহলে কি এটা তখন অবতল দর্পণ হয়ে যাবে? এরকম কিন্তু নয়। উত্তল দর্পণ অবতল দর্পণকে চেনার কিন্তু পদ্ধতি আছে। কিভাবে চিনবো না, মনে রাখতে হবে যেটা উত্তল দর্পণ তার কিন্তু এই ভিতরে প্রতিফলন হবে, এই ভিতরের পৃষ্ঠে। যেটা অবতল দর্পণ মনে রাখতে হবে এর ভিতরের পৃষ্ঠে প্রতিফলন হবে, ভেতরের তলে প্রতিফলন হবে। আর যেটা আমাদের উত্তল দর্পণ মনে রাখতে হবে এর বাইরের পৃষ্ঠে প্রতিফলন হবে, এই বাইরের দিকে, এর বাইরের পৃষ্ঠে প্রতিফলন হবে, প্রতিফলন হবে। তো এই দুটো জিনিস থেকে করে কিন্তু আমরা চিনতে পারবো যে কোনটা আমাদের উত্তল দর্পণ কোনটা আমাদের অবতল দর্পণ। উত্তল দর্পণ মানে বাইরের পৃষ্ঠে প্রতিফলন হবে, অবতল দর্পণ মানে ভেতরের তলে প্রতিফলন হবে। এবার ব্যাপার হলো একটা দর্পণের কি কি থাকে না, একটা দর্পণের অনেকগুলো জিনিস থাকে যেগুলো আমাদেরকে জানতে হবে। না, আমি যদি এখানে একটা অবতল দর্পণ আঁকি, এটা আমার একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। তো এই যে অবতল দর্পণ বা উত্তল দর্পণ যাই হোক না কেন, তার এই যে মাঝখানের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো মেরু, দর্পণের মেরু। একে ও দিয়ে করে আমরা লিখি, এটাকে মেরু বলা হয়। এবার এই মেরু দিয়ে করে আমরা যদি একটা সরল রেখা টানি তখন আমরা এই সরল রেখাটাকে বলবো প্রধান অক্ষ, এটাকে আমরা তখন বলবো প্রধান অক্ষ। তাহলে একটা দর্পণের আমরা দুটো জিনিস জানলাম যে এই মিডল পয়েন্টটাকে বলা হয় মেরু, এটাকে ও দিয়ে লেখা হয়, আর মেরু দিয়ে করে আমরা যে সরল রেখাটা টানবো সেটাকে কিন্তু আমরা বলবো প্রধান অক্ষ। এবার আরেকটা ব্যাপার আছে, এই যে দর্পণগুলো এগুলো যখন এরকম গোলকের মতো ছিল, এরকম গোলক আকৃতির ছিল, তার তো একটা কেন্দ্র ছিল, এই গোলকটার তো একটা কেন্দ্র ছিল। তো যখন আমি একে মাঝামাঝি কেটে দিয়েছি বা ভেঙে দু টুকরো করে দিয়েছি তখন তো আমরা এরকম শেপ পেয়েছি, কিন্তু এরও তো একটা কেন্দ্র আছে। আমি যদি কল্পনা করি, আমি যদি ধরে নিই যে এটা একটা উত্তল দর্পণ, তো এর কিন্তু একটা কেন্দ্র আছে। কারণ আমি যদি মনে মনে কল্পনা করি যে এটা একটা গোলক, মনে মনে যদি কল্পনা করি যে এটা একটা গোলক, তাহলে কিন্তু ওর একটা কেন্দ্র আছে। কারণ এমনিতেই কেন্দ্র ছিল, যখন দর্পণগুলো এই গোলক আকৃতির ছিল তখন কিন্তু একটা কেন্দ্র ছিল। তো আমি এখনো কিন্তু মনে মনে কল্পনা করতে পারি যে এর একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। একে কিন্তু সি দিয়ে করে লেখা হয়। তাহলে এর এরকম কোন একটা জায়গায় বক্রতা কেন্দ্র থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে যাকে আমরা সি দিয়ে করে লিখব। তাহলে দর্পণের মেরু পড়লাম,
দর্পণের প্রধান অক্ষ পড়লাম, এবার আমরা বক্রতা কেন্দ্র জেনে গেলাম। যদি বলে বক্রতা কেন্দ্র কাকে বলে, তাহলে আমরা কি বলবো, না এই যে গোলীয় দর্পণগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এগুলো কিন্তু এই গোলকটার অংশ, গোলকটাকে কেটে এই দুটো আমরা টুকরো পেয়েছি, তাহলে এই গোলীয় দর্পণগুলো যে গোলকের অংশ তার কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। এই দর্পণগুলো যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। যেহেতু কেন্দ্রের ইংলিশ সেন্টার, সেই জন্য আমরা একটা সি দিয়ে করে আমরা লিখব। এবার যদি আমরা এই বিন্দু আর এই বিন্দু শেষ প্রান্ত দুটোকে আমরা যোগ করে দিই, তাহলে যে সরলরেখা পাবো তখন কিন্তু আমরা সেটাকে উন্মেষ বলবো, উন্মেষ। এটাকে কিন্তু দর্পণের উন্মেষ বলা হয়। এই যে সরলরেখাটা আমরা পাবো শেষ প্রান্ত দুটোকে যদি কানেক্ট করে দিই, তাহলে একটা দর্পণের আমরা অনেক কিছু পড়লাম, যে তার মেরু থাকে, তার প্রধান অক্ষ থাকে, তার বক্রতা কেন্দ্র থাকে, তার উন্মেষ থাকে, এগুলো কিন্তু আমরা জানি। এবার আরো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেটা হচ্ছে দর্পণের ফোকাস। ফোকাস, ফোকাসকে এফ দিয়ে লেখা হয়। তো সেটাই আমরা পড়বো যে ফোকাসটা কি এবং দর্পণের কোথায় থাকে, কিভাবে ফোকাস হচ্ছে আমরা পাবো। এবার এই দর্পণে, এই দুটো দর্পণের ক্ষেত্রে ফোকাস কি আলাদা হবে বা কোন দিকে থাকবে, এগুলোই আমরা পড়ব। এবার আমরা ফোকাস সম্পর্কে পড়ব। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোতে, কারণ ফোকাস না জানলে আমরা দর্পণের অনেক কিছুই আমরা পড়তে পারবো না, বা লেন্সের ক্ষেত্রেও তাই, ফোকাস না জানলে আমরা অনেক কিছু পড়তে পারবো না। ফোকাস হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। তো দেখো, যদি আমরা এখানে একটা অবতল দর্পণ নিই, একটা অবতল দর্পণ নিয়েছি, এটাকে আমরা কি বলি, মেরু বলি, মেরু। মেরু এটাকে ও দিয়ে করে লেখা হয়। তাহলে এই মেরুর উপর যদি আমরা একটা সরলরেখা টানি, তখন আমরা এর নাম কি বলেছিলাম, না এই সরলরেখাটাকে তখন বলা হতো প্রধান অক্ষ। এটাকে বলা হয় প্রধান অক্ষ। তো দেখো, যদি আলোকরশ্মি গুচ্ছ এই প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে করে পড়ে এই দর্পণের উপর, ধরো এদিকে অনেক দূরে আমরা একটা বস্তু রেখেছি, তো এখানে একটা জিনিস বলে দিই, যে যদি যদি বস্তু অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে বা অসীমে থাকে, বা অসীমে থাকে, তাহলে আলো আসে, আলো আসে বা আলোক রশ্মি আসে, আলোক রশ্মি আসে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যদি বস্তু অনেক দূরে থাকে, তাহলে কি হয়, না আলোক রশ্মি আসে প্রধান অক্ষের সাথে সমান্তরালে। তো এই যে আমরা দর্পণটা দেখতে পাচ্ছি, এটা একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। তাহলে ধরা যাক অনেক দূরে একটা বস্তু আছে, এবার সেই বস্তু থেকে আলো এসে করে কোথায় পড়েছে, অবতল দর্পণে পড়েছে। না তখন আমরা কিন্তু বলবো আলোক রশ্মি সমান্তরালভাবে এসেছে, এইভাবে সমান্তরালভাবে এসেছে। কার সাথে সমান্তরালভাবে এসেছে, না প্রধান অক্ষের সাথে। এই যে প্রধান অক্ষ ডট ডট দিয়ে টেনেছি, এর সাথে এই আলোক রশ্মিটাও সমান্তরালে এসেছে, এই আলোক রশ্মিটাও সমান্তরালে এসেছে। সমান্তরাল মানে এখান থেকে যা ডিসটেন্স, এখান থেকে এর ডিসটেন্সের ব্যাপার যাই হোক, মনে রাখতে হবে যে এরা সমান্তরাল, মানে এই রশ্মি কোনোদিনও মিলিত হবে না, তখন আমরা বলবো এই দুটো রশ্মি হচ্ছে সমান্তরাল। এবার এই দুটো আলোক রশ্মি এসে যখন এখানে পড়বে, এখানে পড়ার পর প্রতিফলন হবে, প্রতিফলন হওয়ার পর কি হবে, আলোক রশ্মিটা এই পথে ফিরে আসবে, এও এই সোজা এই পথে ফিরে আসবে। তো এই যে বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুটাকে আমরা তখন বলবো ফোকাস। ফোকাস না কি দেখলাম আমরা, না যদি আমাদের বস্তু অনেক দূরে থাকে, তাহলে আলোক রশ্মি আসবে সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে। তো যদি আলোক রশ্মি ভুল করে এরকম ভাবে সমান্তরালে আসে, তাহলে কি হবে, না এখানে প্রতিফলন হওয়ার পর আলোক রশ্মি এইভাবে বেরিয়ে যাবে। এইভাবে বেরোনোর সময় আলোক রশ্মিটা মিলিত হবে কোথায়, না মিলিত হবে এই বিন্দুতে। এই বিন্দুটা কি, না ফোকাস। কোথায় বিন্দুটা অবস্থিত, প্রধান অক্ষের উপর কিন্তু। তো এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটাকে আমরা ফোকাস বলবো। তাহলে যদি প্রধান অক্ষের উপর হয়, প্রধান অক্ষের উপর যদি বিন্দুটা হয়,
প্রধান অক্ষের উপর বিন্দুটি হলে তখন আমরা সেটাকে বলবো মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। আর যদি প্রধান অক্ষের নিচে হয় বিন্দুটা, প্রধান অক্ষের নিচে যদি হয় বিন্দুটা, নিচে হলে তখন আমরা সেটাকে বলবো গৌণ ফোকাস। তো এটাই আমাদের ফোকাস। এটা আমরা জেনে গেলাম যে তাহলে কোন আলোক রশ্মি গুচ্ছকে কেমন ভাবে আসতে হবে, সমান্তরাল আসতে হবে। কার সাথে? প্রধান অক্ষের সাথে। তাহলে প্রতিফলনের পর ওরা যে বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা ফোকাস বলবো। কিন্তু যদি বিন্দুটা প্রধান অক্ষের উপর হয় তখন সেটাকে মুখ্য ফোকাস বলবো। যদি এরকম নিচের কোনো জায়গায় মিলিত হয় তখন সেটাকে আমরা বলবো গৌণ ফোকাস। আর ফোকাস বিন্দুকে কি দিয়ে লেখা হয়? বড় হাতের এফ দিয়ে লেখা হয়, কারণ ফোকাসের ইংলিশ নামের ক্ষেত্রে প্রথমে এফ রয়েছে, তাই এই বিন্দুটাকে কিন্তু আমরা বড় হাতের এফ দিয়ে করে কিন্তু আমরা লিখব। এবার এই যে ও থেকে আমাদের এফ পর্যন্ত যে ডিসটেন্স বা দূরত্ব, ও থেকে এফ পর্যন্ত আমাদের যে দূরত্ব, এই টোটাল যে দূরত্বটা ও থেকে এফ পর্যন্ত, এই দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্বকে আমরা এফ দিয়ে লিখি, ছোট হাতের এফ দিয়ে। তাহলে এই ও থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। এটাকে কি দিয়ে লেখা হয়? না ছোট হাতের এফ দিয়ে করে কিন্তু লেখা হয়। তাহলে কিন্তু আমরা ফোকাস বুঝে গেলাম। এবার কোশ্চেন হলো যে সমান্তরালভাবে আলোক রশ্মি গুচ্ছ এসে করে প্রতিফলন হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় সেটাই ফোকাস। আচ্ছা, এমনও তো ঘটনা ঘটতে পারে যে দুটো আলোক রশ্মি হয়তো মিলিতই হলো না, দুজন অন্যদিকে চলে গেল, তাহলে কি ফোকাস আমরা পাবো না? তো দেখো, সেটা জানার জন্য আমাদের উত্তল দর্পণ জানতে হবে। উত্তল দর্পণে কি হয়? তাহলে ধরো এটা আমাদের একটা উত্তল দর্পণ, একই রকম এটা আমরা মেরু নিলাম, ও হচ্ছে মেরু। এবার প্রধান অক্ষ টানবো, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এবার কি হবে না, কোন আলোক রশ্মি গুচ্ছ তাহলে সমান্তরাল ভাবে এলো। আমরা তো এখানে পড়লাম যে সমান্তরাল ভাবে আলো এলে তবেই আমরা ফোকাস পাবো। তাহলে আমি ধরছি সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি গুচ্ছ এলো, এখানে এসে পড়লো। তাহলে দেখো পড়ার পর কি হবে, এই আলোক রশ্মিটা এই পথে কিন্তু বেরিয়ে যাবে, কারণ আমরা পড়েছি উত্তল দর্পণে বাইরের পৃষ্ঠে প্রতিফলন হয়। এর যেমন ভেতরে প্রতিফলন হলো, এর কিন্তু বাইরের পৃষ্ঠে প্রতিফলন হবে। তাহলে বাইরের পৃষ্ঠে পড়ার পর এই পথে বেরিয়ে গেল। তাহলে দেখো, যদি আলোক রশ্মিটা এই পথে বেরিয়ে যায় তো প্রধান অক্ষ তো এখানে রয়েছে, আমাদের প্রধান অক্ষ তো নিচে রয়েছে, প্রধান অক্ষ। তাহলে দেখো এ তো প্রধান অক্ষের সাথে মিলিত হবে না। এখানে আমরা কি দেখলাম যে প্রধান অক্ষ দিয়ে গেছে, বেরিয়েছে। এখানে তো এই আলোক রশ্মিটা এইদিকে ঘুরে চলে গেছে, তাহলে এই তো প্রধান অক্ষকে ছেদ করবে না। তাহলে আমরা কি করে প্রকাশ পাবো? না দেখো, যদি আমরা এখানে চোখ রাখি, এখানে যদি আমরা চোখ রাখি, আমাদের চোখ কিন্তু এইভাবে বাঁকা পথে গিয়ে করে এখানে কোথায় বস্তু আছে তাকে কিন্তু দেখতে পাবে না। বস্তু তো অনেক দূরে আছে, তাই কিন্তু আলোক রশ্মি সমান্তরাল, সেটাও আমরা পড়ে নিয়েছি। এবার আমাদের চোখ এইভাবে বাঁকা পথে গিয়ে করে কিন্তু বস্তুটাকে দেখতে পাবে না। তাহলে আমাদের চোখ কোথায় বস্তুটাকে দেখবে? না আমাদের চোখ কিন্তু একে যদি আমরা পেছন দিকে ডট ডট করে বাড়াই, তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেটাই কিন্তু আমাদের ফোকাস, সেটাই কিন্তু আমাদের ফোকাস। তাহলে আমাদের চোখ কিন্তু এইভাবে সোজা দেখবে যে আলোটা এসেছে এই বিন্দু থেকে। তো বস্তু আছে এখানে, আলোটা তো বস্তু থেকে এসেছে, কিন্তু আমাদের চোখ তাহলে ভুল দেখছে। আমাদের চোখ তো এইভাবে বাঁকা পথে গিয়ে বস্তুটা দেখতে পাচ্ছে না। তাহলে আমাদের চোখ কি ভাবছে? না আমাদের চোখ ভাবছে এইখানে বস্তুটা আছে, এইখান থেকে আলোটা এসেছে, তার মানে আমরা ভুল দেখছি। এখানে তো বস্তু নেই, বস্তু তো এখানে আছে, তাহলে আমরা তো ভুল দেখছি। তাহলে এইখানে তাহলে আমি যাকে দেখতে পাচ্ছি সে তাহলে কে? না সেটা হচ্ছে প্রতিবিম্ব। এটা কিন্তু প্রতিবিম্ব, প্রতিবিম্ব, ইমেজ, ইমেজ। আর বস্তু এখানে আছে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট এখানে আছে, আর ইমেজ এখানে তৈরি হয়েছে। তো সেটাকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা কিন্তু অরিজিনাল বস্তু নয়, এটা ভার্চুয়াল বস্তু, যেটা হচ্ছে প্রতিবিম্ব। এবার এখানেও কিন্তু সেম, বস্তু কিন্তু এরকম দূরে কিছু একটা জায়গায় আছে। তাহলে আমরা এখানে যদি চোখ রাখি, আমাদের মনে হচ্ছে এইখান থেকে আলোটা আসছে, কিন্তু দেখো একটা জিনিস, এখানেও কিন্তু আমাদের প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটাও কিন্তু আমাদের প্রতিবিম্ব তৈরি কিন্তু হয়েছে। এবার কিন্তু আমরা বুঝে গেলাম যে তার মানে সোজা কথা, ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে আলোক রশ্মি গুচ্ছ কেমন ভাবে আসতে হবে? সমান্তরাল আসতে হবে।
সমান্তরাল এলে প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুতে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, আর সেটাকে আমরা বলবো ফোকাস, সেটা অবতল দর্পণের ক্ষেত্রে। এবার উত্তল দর্পণে আমরা কি জানলাম না আলোক রশ্মি সমান্তরালভাবে যদি আসে প্রতিফলনের পর এই পথে চলে যাবে, আমরা জোর করে ডট ডট করে পেছনে মেলাবো, আমাদের চোখ মনে করবে এইখানে বস্তু আছে, এইখান থেকে আলো আসছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে বস্তু নয়, এটা হচ্ছে ভার্চুয়াল বস্তু, কারণ আসল বস্তু এখানে আছে, তাহলে এটা প্রতিবিম্ব। কিন্তু এখানে তো মিলিত হয়নি, আলোক রশ্মিটা তো এই পথে চলে গেছে, আমি তো জোর করে মিলিয়েছি পেছন দিকে ডট ডট করে, সেই জন্য আমরা বলবো এখানে অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে। এখানে যেমন আমরা বলবো মিলিত হয়েছে, এইখানে কথাটা আমরা ইউজ করব মিলিত হয়েছে, মিলিত হয়েছে। কে মিলিত হয়েছে? আলোক রশ্মি গুচ্ছ মিলিত হয়েছে, প্রতিফলনের পর মিলিত হয়েছে। এখানে আমরা বলবো প্রতিফলনের পর অপসৃত হচ্ছে। অপসৃত হওয়া মানে কি? অপসৃত হওয়া মানে মিলিত হবে না, আমি জোর করে মেলাবো পেছন দিকে ডট ডট করে, বা আমাদের চোখ ভুল দেখবে, এই সোজা দেখবে যে এখান থেকে আলো আসছে, ভার্চুয়াল বস্তুটাকে দেখবে, তখন আমরা সেটাকে বলবো অপসৃত হচ্ছে। তার মানে এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এবার আরেকটা জিনিস বলি, প্রতিবিম্ব তো এখানেও তৈরি হয়েছে, প্রতিবিম্ব তো এখানেও তৈরি হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যেখানে মিলিত হয় সেখানে যে প্রতিবিম্বটা পাবো সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, সৎ। আর যেখানে অপসৃত হয় সেখানে যে প্রতিবিম্বটা পাবো এই প্রতিবিম্বটাকে আমরা বলবো অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, অসৎ। কারণ প্রতিবিম্বের দুটো ভাগ, সৎ অসৎ। যদি আলোক রশ্মি গুচ্ছ মিলিত হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো সৎ প্রতিবিম্ব। যদি কোনো আলোক রশ্মি গুচ্ছ মিলিত না হয়, আমি জোর করে পেছন দিকে মেলাই বা আমাদের চোখ ভুল দেখে, তখন আমি সেটা বলবো অপসৃত হচ্ছে, আর অপসৃত হওয়া মানে অসৎ প্রতিবিম্ব। তো এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনটা সৎ প্রতিবিম্ব কোনটা অসৎ প্রতিবিম্ব। কারণ আমরা দর্পণে পড়বো যে কখন সৎ প্রতিবিম্ব তৈরি হবে, কখন অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। একটা বস্তুকে আমরা বিভিন্ন জায়গায় রাখবো, দিয়ে আমরা দেখবো কোথায় প্রতিবিম্ব তৈরি হবে আর তার বৈশিষ্ট্য কি, সেটা সৎ না অসৎ, এইগুলো কিন্তু আমরা পড়বো। সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রচুর, যে প্রতিবিম্বটা সৎ না অসৎ সেটা চেনার উপায়। তো যদি মিলিত হয় তখন সৎ, যদি অপসৃত হয় তাহলে অসৎ। কখন মিলিত হবে না অবতল দর্পণে, কখন অপসৃত হবে উত্তল দর্পণে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট ফোকাসের সংজ্ঞা দিতে পারবো না। যদি আলোক রশ্মি সমান্তরালভাবে এসে করে কোনো দর্পণে পড়ে, তাহলে প্রতিফলনের পর কোন বিন্দুতে মিলিত হবে বা কোন বিন্দু থেকে অপসৃত হবে, সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। এবার লেন্সের ক্ষেত্রে তো প্রতিফলন হবে না, তখন তো প্রতিসরণ হবে, তার মানে লেন্সেরও তো ফোকাস থাকে। তাহলে আমরা কি বলবো না ফোকাস শুধু প্রতিফলনের পরেই কিন্তু আমরা পাবো সেটা নয়, প্রতিসরণের পরেও কিন্তু আমরা ফোকাস পাবো না। আলোক রশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসে, তাহলে প্রতিফলনের পরেও কিন্তু যে বিন্দুতে মিলিত হবে সেটাও ফোকাস, বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হবে সেটাও ফোকাস। তাহলে আমরা ফোকাস বুঝে গেছি। যে তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো ফোকাসের? সংজ্ঞাটা আমরা লিখবো না কোনো আলোক রশ্মি গুচ্ছ, কোনো আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে প্রধান অক্ষের উপর, যে বিন্দুতে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা অপসৃত হয় তাকে ফোকাস বলে, ফোকাস বলে। তাহলে সংজ্ঞা জেনে গেলাম যে ফোকাস শুধু প্রতিফলনেই পাবো সেটা নয়, প্রতিসরণেও আমরা পেতে পারি, সেটা লেন্সে পড়বো। তাহলে যে বিন্দুতে মিলিত হবে বা যে বিন্দু থেকে অপসৃত হবে সেটাকে আমরা বলবো ফোকাস। এবার এটাও করে নিয়েছি, যদি বিন্দুটা প্রধান অক্ষের উপর হয় মুখ্য ফোকাস বলবো, যদি প্রধান অক্ষের নিচে হয় এরকম কোনো জায়গায় তখন সেটাকে আমরা গৌণ ফোকাস বলবো। তার আগে আমরা পড়েছিলাম বক্রতা কেন্দ্র। সেখানে আরেকটা জিনিস বলে দিই, যে এই যে আমরা বলেছিলাম এটা যদি একটা অবতল দর্পণ হয়, আমরা কি বলেছিলাম এর একটা কেন্দ্র থাকবে, এটাকে আমরা বলেছিলাম বক্রতা কেন্দ্র।
বক্রতার কেন্দ্র, একে কিন্তু সি দিয়ে আমরা লিখছিলাম, এটা ছিল ও দর্পণের মেরু, ঠিক আছে। তাহলে ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব ও সি, সেটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, একে আর দিয়ে লিখবো, কারণ ব্যাসার্ধের ইংলিশ রেডিয়াস। তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে ও এফ, যেটাকে বলবো ফোকাস দূরত্ব, লিখবো এফ দিয়ে, আর একটা পড়লাম ও সি, যেটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ, লিখবো আর দিয়ে। তাহলে ও থেকে সি ডিসটেন্সটা হচ্ছে আর, আর ও থেকে এফ যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমাদের এফ। তাহলে দুটো জিনিস আমরা পড়ে নিয়েছি, একটা বক্রতা ব্যাসার্ধ আর একটা ফোকাস দূরত্ব।